দিয়েছে 60 লাখ। তো 60 লাখ লোককে যদি টিকা দেওয়া হয়ে থাকে বা 70 লাখ, বাংলাদেশের জনসংখ্যা কত? 17 কোটি। তো 17 কোটি জনসংখ্যার 1% কত? 17 কোটি জনসংখ্যার 1% হচ্ছে 17 লাখ। তার মানে আপনারা মাত্র 4% লোককে টিকা দিয়েছেন, 4%, এবং সেটাও দিয়েছেন এক ডোজ। 4% লোককে আপনি এক ডোজ টিকা দিয়েছেন। কিসের গল্প শোনাচ্ছেন আপনি যে তারা করোনা খুব ভালো মোকাবেলা করেছে? আসলে এই টাকাগুলো, এবং নতুন কোনো হসপিটাল হয়নি, নতুন আপনার আইসিইউ বেড বাড়ে নাই। এবং আমি একটা শুনেছি, এটা শোনা কথা, আমার ভুল হতে পারে, আমি খবর নেওয়ার সুযোগ পাইনি, তার মধ্যেই আপনার সাথে আজকে আমি বসেছি আলোচনা করতে, যে এর মধ্যে নাকি সরকার আবার আইসিইউ এর যে ইকুইপমেন্ট এবং অক্সিজেন যে লাগে মানুষের জীবন বাঁচানোর জন্য, সেখানে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, ভ্যাট বসিয়ে দিয়েছে। আপনি জানেন যে উন্নত বিশ্বে এগুলো ফ্রি, লোকের বিনা পয়সায় চিকিৎসা করছে। আর সেখানে আমাদের দেশে তো পয়সা দিয়ে করতেই হচ্ছে। এক একজন রোগীর লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তাদের আইসিইউ এর জন্য। আমি কত মানুষকে জানি যে একেবারে দরিদ্র হয়ে যাচ্ছে, তাদের সমস্ত জমানো টাকা যদি একজনের অসুখ হয় তার আইসিইউ এর বিল দিতে শেষ হয়ে যাচ্ছে, আর তারা ট্যাক্স বাড়াচ্ছে। তো এই পুরো টাকা লুটপাট চলছে। এবং যে সমস্ত ঋণদাতা প্রতিষ্ঠান, দুঃখের কথা হলো তারাও কিন্তু জানে যে এই ঋণের টাকা এগুলো লুটপাট হচ্ছে। মানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির দিকে আসলে দেশ এগিয়ে যাচ্ছে ক্রমশই, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সকল দিক থেকে ভেঙে পড়া যাকে বলে। তো জনাব মাহমুদুর রহমান, আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ থানায় ইতিমধ্যে ভারী অস্ত্রশস্ত্র বসানো হয়েছে, বাংকার বানানো হয়েছে। তো এবং অনেকেই শঙ্কিত, এই দৃশ্য দেখে অনেকেই শঙ্কিত যে কার বিরুদ্ধে যুদ্ধ, কিসের যুদ্ধ। কেউ কেউ বলেন কি ভাই সেনাবাহিনী ঠেকানোর জন্য নাকি এরকম করতেছে, শুনলাম অনেকে ফোন দেয় আমাদেরকে। কেউ কেউ বলে যে হেফাজতের জন্য হচ্ছে এরকম। সাধারণ মানুষের ক্ষোভ, যে কোনো সময় হামলে পড়তে পারে সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ। আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে এই দৃশ্য আমি 71 সালের পরে আর দেখি নাই। 71 সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন পাকিস্তানি বাহিনী থানার সামনে মেশিন গান পোস্ট বসিয়েছিল। তো আজকে সেই স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশ ওই অবস্থাতে ফিরে গেছে। এর থেকে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। এই দৃশ্য দেখার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই 1971 সালে। আর দ্বিতীয় যে কথাটি আপনি বললেন, ভারী অস্ত্রশস্ত্র, এখানে একটু ডিফাইন করা দরকার। পুলিশের কাজটা, পুলিশের কাজ হচ্ছে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তাদের আইন অনুযায়ী তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, এটাই কাজ। এবং সেই কাজের জন্য তাদেরকে একটা যে অস্ত্র দেওয়া হয় এগুলো সাধারণ অস্ত্র। আগে দেখতাম আমরা পাকিস্তানি আমলে 303 ম্যাক্সিমাম অস্ত্র ছিল 303, এবং কিছু পিস্তল থাকে। তো এই সরকারের আমলে কিন্তু অস্ত্র অনেক বেড়েছিল, আমরা জানি পুলিশের হাতে। তো কিন্তু ভারী অস্ত্র পুলিশের কাছে দেওয়ার কোন সুযোগ আছে বলে আমার জানা নেই। এবং কারণ ভারী অস্ত্র থাকবে দুটো প্রতিষ্ঠানের কাছে, একটা হলো সেনাবাহিনীর কাছে আর একটা বিডিআর এর কাছে। কারণ তাদেরকে বৈদেশিক শত্রু মোকাবেলা করতে হবে, বর্ডারে লাগবে। ভারী অস্ত্র আপনি প্রয়োগ করবেন বর্ডারে, বৈদেশিক শত্রুর বিরুদ্ধে। আর এখন ভারী অস্ত্র আপনি বসাচ্ছেন এমনকি গ্রামের থানায়, ব্রাহ্মণবাড়িয়াতে, সিলেটে, ঢাকায় তো আছেই আপনি বললেন। তাহলে এই ভারী অস্ত্রগুলো যে পুলিশ বসাচ্ছে, আমার তো মনে হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এটা আইনেরই লঙ্ঘন। পুলিশের কাছে এই ভারী অস্ত্র থাকার কথা নয়। তাহলে মেশিন গান আপনি বসিয়েছেন, এরপরে কি বসাবেন? এরপরে কি আপনি মর্টার বসাবেন থানার সামনে? তারপরে কি আপনি মানে ট্যাঙ্ক বসাবেন? পুলিশের কাছে কি এরপরে ট্যাঙ্ক থাকবে? তো এই বিষয়গুলো দেখে যেটা মনে হচ্ছে যে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশ একটা সম্পূর্ণ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং আপনি যদি পুলিশের আইজি বেনজির আহমেদ, যে লোকটি বাংলাদেশে যে যতগুলো গুম খুন হয়েছে এই গত 13 বছরে এবং যতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, তার মধ্যে যে কয়জন লোক প্রধানত ক্রিমিনাল, যারা দায়ী এটার জন্য, যাদের মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হওয়া উচিত যাদের, তার মধ্যে বর্তমান আইজি একজন বেনজির আহমেদ। তিনি 3-4 দিন আগে, এই সর্বশেষ লকডাউনের আগে, তিনি বললেন যে আমি একজনকেও বাংলাদেশের লোককে বাড়ির বাইরে দেখতে চাই না। একটা পুলিশের আইজি, কনক সরোয়ার, একজন পুলিশের আইজি বলছে যে সে দেশের জনগণকে ঘরের বাইরে দেখতে চায় না, সে ধমক দিচ্ছে।
এটা অন্য কোন দেশ হলে, আপনি যেখানে আছেন আমেরিকা যদি হতো, 24 ঘন্টার মধ্যে সেই পুলিশের আইজির চাকরি চলে যেত, তাই না? ওখানে যে মেয়রের আন্ডারে পুলিশ থাকে, এটা তো আপনি খুব ভালো করে জানেন, যে এবং তাদের যে পুলিশের চিফ থাকে তার চাকরি যেতে 24 ঘন্টা সময় লাগে না, মেয়র নির্দেশ দিলেই তাকে চলে যেতে হয়। তাহলে যে ধৃষ্টতাপূর্ণ বাক্য ব্যবহার করেছে এই বেনজির আহমেদ, কার বিরুদ্ধে সেই বাক্য ব্যবহার করছে? যার টাকায় তার বেতন হয়। একজন পুলিশের আইজি কে? পুলিশের আইজি জনগণের একজন কর্মচারী। তো একজন কর্মচারী মালিককে বলছে যে আপনাকে আমি বাড়ির বাইরে বা তোমাকে আমি বাড়ির বাইরে দেখতে চাই না। এই ধরনের ধৃষ্টতা অকল্পনীয়। এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে, এতে প্রমাণ হচ্ছে যে ভয় দেখাচ্ছে, আপনি যেটা বললেন ভয় দেখাচ্ছে। কাকে ভয় দেখাচ্ছে আমি একটু পরে বলি। দ্বিতীয় একটা অ্যাঙ্গেল কিন্তু আছে, ভয় পেয়েছে। আপনি দ্বিতীয় অ্যাঙ্গেলটা মিস করলে হবে না, যে ভয় পেয়েছে। তো ভয় কাকে দেখাচ্ছে? ভয় দেখাচ্ছে জনগণকে। খুব সহজ, যে জনগণকে ভয় দেখাচ্ছে কারণ তারা মনে করে যে কোনো সময় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। যেরকম ঘটনা ফরিদপুরের এক জায়গায় হয়েছে, আপনি জানেন যে একটা বাচ্চাকে বোধহয় সেখানে লকডাউনের মধ্যে অত্যাচার করেছিল, গ্রামের সব লোকজন গিয়ে পুলিশ এবং ইউএনওকে আক্রমণ করেছে। তো যখন হাজার হাজার লোক আক্রমণ করে, তখন ওই 15-20 জন পুলিশের পক্ষে মেশিন গান দিয়েও কিন্তু বেঁচে থাকা সম্ভব না, বরং মেশিন গান ফেলে রেখে তাদেরকে, আমার ধারণা বাংলাদেশে যদি সেরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে মেশিন গান ফেলে রেখে, পুলিশের পোশাক ফেলে রেখে লুঙ্গি পরে দৌড়াতে হবে এদেরকে, মেশিন গান পোস্টে যারা থাকবে, এটা আপনি নিশ্চিত থাকেন। তাহলে একটা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে, আর দ্বিতীয় যেটা হতে পারে যে শেখ হাসিনা একটা প্যারালাল ফোর্স তৈরি করছে, যেটা তার বাবা করেছিলেন, শেখ মুজিব যেটা করেছিলেন। আপনার রক্ষী বাহিনীর কথা, আপনারও বয়সে তো অনেক ছোট আমাদের, আপনাদের হয়তো মনে নেই অতটা, কিন্তু আমরা তো রক্ষী বাহিনী দেখেছি। তো রক্ষী বাহিনী শেখ মুজিব করেছিলেন, সেনাবাহিনী বন্ধ করে দেবেন, সেনাবাহিনী আবলিশ করবেন, এটা ইচ্ছা ছিল তার। সেনাবাহিনী আবলিশ করে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন, এবং রক্ষী বাহিনী যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি একজন ভারতীয় জেনারেল ছিলেন, তার নাম ছিল জেনারেল উবান। তো জেনারেল উবানকে নিয়ে এসেছিলেন শেখ মুজিব স্পেশালি রক্ষী বাহিনী তৈরি করবার জন্য। তাহলে তার ইচ্ছা ছিল বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না। তো শেখ হাসিনা ওইদিকে যাচ্ছেন। শুধু শেখ মুজিব যেটা ডিক্লেয়ার করে করেছিলেন, শেখ হাসিনা সেটা আনডিক্লেয়ার ভাবে করছেন। তিনি চাচ্ছেন যে পুলিশ এমন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকবে যে যদি কোনো কারণে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে, মানে বর্তমান সেনাবাহিনী তো ফ্যাসিবাদী সরকারের সমর্থক প্রমাণিত হয়েছে, তারা নিয়ে এসছে, শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে বর্তমান সেনাবাহিনী, এবং ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে বর্তমান সেনাবাহিনী। তো যদি তারা ভুল বুঝতে পেরে জনগণের কাতারে নেমে আসে, সেক্ষেত্রে তিনি হয়তো চাচ্ছেন তিনি পুলিশ দিয়ে সেনাবাহিনী মোকাবেলা করবেন। এই জন্যই ক্রমান্বয়ে তিনি পুলিশের অস্ত্র বৃদ্ধি করছেন। যেটা বললাম আপনাকে, যে এখন মেশিন গান হয়েছে, এরপরে মর্টার হবে, তারপরে অন্যান্য। এবং মোহাম্মদ ভাই, আমার সঙ্গে একজন সেনা কর্মকর্তার কথা হচ্ছিল, উদ্বোধন সেনা, উনি বলছিলেন যে 2017 সালের দিকে পুলিশ 1700 স্নাইপার রাইফেল কিনে আনে, 1700 স্নাইপার রাইফেল, এবং আর্মির আপত্তিকে উপেক্ষা করেই তারা এটা সংগ্রহ করে। তো উনি বললো যে আর্মির কমান্ডো আছে, কমান্ডোদের মধ্যে 200-র মতো আছে যারা স্নাইপারে ট্রেনিং পাওয়া, তো সেখানে পুলিশ স্নাইপার দিয়ে কি করবে? এবং এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে এটা নিয়ে উনি সন্দিহান, যে এই পুলিশের কাছে এই অস্ত্র কোত্থেকে গেল, বা কোন বাহিনী থেকে কোন অর্ডারের বলে এটা ট্রান্সফার করা হলো। তো সব মিলিয়ে এটা কোন পরিণতির দিকে যাচ্ছে, কি হতে পারে? আমি তো গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে কি হয়, এই ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রে কি হয়, ফ্যাসিস্ট শাসক দুভাবে সরানো সম্ভব। ফ্যাসিস্ট শাসককে একটা সরানো সম্ভব যদি বিদেশ থেকে কোনো আক্রমণ হয়। তো বিদেশ থেকে বাংলাদেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি, কারণ বিদেশ বলতে তো বাংলাদেশের চারিদিকে ভারত, আর ভারতই তো হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তো সুতরাং ভারতের পক্ষ থেকে হাসিনাকে সরানোর জন্য ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। আর আমেরিকা, কিন্তু এখনো মনে হচ্ছে আমেরিকা, ভারতের পক্ষেই আমেরিকা এখনো আছে, কাজে আমেরিকা এগিয়ে আসবে এমনটা আমার কাছে মনে হচ্ছে না এখন। আর দ্বিতীয় একভাবে যেতে পারে একটা ফ্যাসিস্ট সরকার, যদি একটা অভ্যুত্থান তৈরি হয়, অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়, এবং সেই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী জনগণের সাথে যোগ দেয়, যেটা
ইরান রেভলিউশনে হয়েছিল। আপনারা মনে আছে নিশ্চয় 1979 সালে যে ইসলামিক রেভলিউশন হলো ইরানে, সেখানে জনগণ রেভলিউশন করেছিল এবং প্রথমে কিন্তু সেনাবাহিনী জনগণকে প্রচুর সংখ্যায় নিহত করেছিল, কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে এবং ইরানের শাহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এবং আরেকটা মিল আপনাকে বলে দেই আমি, যে ইরানের শাহ তার কিছুদিন আগে, তার পতনের কিছুদিন আগে তিনি বিরাট জাঁকজমক করে অনুষ্ঠান করেছিলেন। কি অনুষ্ঠান? তিনি তো ইরানের শাহ ছিলেন, তিনি বলতেন যে তিনি নাকি 3000 বছরের একটা ঐতিহ্য ধারণ করছেন, যেটা পার্সিয়ান এম্পায়ার যেটা ছিল আজ থেকে 3-4 হাজার বছর আগে, যে পার্সিয়ান এম্পায়ার ছিল, দারিউস, সাইরাস, সব বিখ্যাত সম্রাটরা ছিলেন পার্সিয়ান সম্রাট, তাদেরই উত্তরাধিকারী তিনি নিজেকে দাবি করতেন ইরানের শাহ। তো তিনি 3000 বছর পূর্তি উপলক্ষে সেই সাম্রাজ্যের বিশাল অনুষ্ঠান করেছিলেন, সেখানে পৃথিবীর সকল প্রেসিডেন্ট এসেছিল, আমেরিকা সহ, এবং বিলিয়ন বিলিয়ন ডলার তিনি খরচ করেছিলেন। এবং তিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন, মাথায় মানে সেই ডায়মন্ড খচিত মুকুট দিয়ে তিনি করেছিলেন। তার কিছুদিন পরেই কিন্তু বিপ্লবে তার পতন ঘটে। তো বাংলাদেশে শেখ হাসিনা এই গত মাসে আপনারা দেখলেন যে অনেক জাঁকজমক করে তিনি তার বাবার 100 বছর পূর্তি করলেন। এখন তারও পতন হতে হলে কিন্তু এই অভ্যুত্থানের পথেই তার পতন হতে হবে, যদি ইন্টারনালি এটা হয়, ডোমেস্টিক ভাবে যদি এটা হয়। সাধারণ মানুষের অবস্থা আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, মজলুম সাংবাদিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। মাহমুদ ভাই কেমন আছেন? বাংলাদেশে তো যে পরিস্থিতি দেখছি আমরা, যে আজকের একটু আগে আমি অনলাইনে দেখছিলাম দৈনিক মানব জমিন, আজকের দিন পর্যন্ত 10,081 জন মানুষ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। তার মধ্যে বহু স্মরণীয় মানুষও আছেন, মানে ব্যবসায়ী, আমলা, শিক্ষক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ সহ সাধারণ মানুষ তো আছেনই। তো কিভাবে দেখেন এই যে করোনা পরিস্থিতি বাংলাদেশে এখন চলছে, লকডাউন, কি মনে করেন আপনি? সার্বিক বিশ্লেষণটা জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে 10,081 জনের কথা আপনি যেটা বললেন, মানব জমিনে যেটা বেরিয়েছে, আমার ধারণা প্রকৃত সংখ্যার থেকে অনেক বেশি। কারণ বাংলাদেশে যে বর্তমানে সরকার যারা ক্ষমতায় আছে, তাদের কোনো স্ট্যাটিস্টিক্স বিশ্বাসযোগ্য নয়, তারা নিজের সুবিধা মতো স্ট্যাটিস্টিক্স তৈরি করে থাকে। তো আমার ব্যক্তিগত ধারণা যে এই সংখ্যা এই 10,081 থেকে অনেক বেশি। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে আমার ব্যক্তিগত বিচারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং শুধু ব্যর্থ হয়নি, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা ছিল কিনা সরকারের, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। যেমন ধরুন, গত 1 বছর ধরে এই করোনার নাম বলে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, চীন এবং জাপান থেকে এই সরকার বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছে, এবং এই বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ যেটা নেওয়া হয়েছে সেটাকে কিন্তু শোধ দিতে হবে বাংলাদেশের জনগণকে। শেখ হাসিনাকে কোনো টাকা শোধ দিতে হবে না, বাংলাদেশের জনগণ এই টাকা শোধ দেবে। তো এই টাকা নেয়ার পরে গত 1 বছর ধরে এই সরকার কি করেছে? সেই টাকা নিয়ে শেখ হাসিনা তার বাবার জন্মবার্ষিকী, 100তম জন্মবার্ষিকী পালনের পিছনে তিনি 1 বছর সময় কাটিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে মার্চ মাসে পর্যন্ত শেখ মুজিবের নামে বাংলাদেশে কি ধরনের ব্যক্তি পূজা করা হয়েছে। শেখ মুজিবের মূর্তি এবং ছবিতে সারা বাংলাদেশ ছেয়ে ফেলা হয়েছে। তারপর সর্বশেষ আমরা দেখলাম যে সার্কের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ডেকে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ গুজরাটের খুনি, বুচার অফ গুজরাট নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলেন, বাংলাদেশে রক্তগঙ্গা বইয়ে দিলেন, এবং শেখ হাসিনা এবং মোদী মিলে বাংলাদেশে গণহত্যা চালালেন, ম্যাসাকার চালালেন। গণহত্যা না বললেও এটাকে ম্যাসাকার তো খুব সহজেই বলা যায়, কারণ 2 দিনে 21 জন ইয়াং মাদ্রাসার ছেলে পেলে এবং সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, তাদেরকে হত্যা করেছে এই সরকার। এবং তারপরে শুনলাম করোনা নিয়ে কথাবার্তা, তার আগ পর্যন্ত কিন্তু করোনা নিয়ে কোনো কথা আমরা শুনি না। অথচ আমি নিশ্চিত এখন যে ফিগার আমরা দেখতে পাচ্ছি, আপনি জানেন যে প্রায় 25% পাওয়া যাচ্ছে, যাদের টেস্ট করা হচ্ছে তাদের মধ্যে 25%-এর করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে। তার মানে প্রতি 4 জনে 1 জন যাদের টেস্ট করা হচ্ছে, এবং সেই টেস্টের সংখ্যা অত্যন্ত কম।
কারণ টেস্টের জন্য মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। মুগদাতে বোধহয় একটা জায়গা আছে হাসপাতাল, ওখানে টেস্ট করা হয়, লোকে লাইনে দাঁড়িয়ে থাকে সারাদিন, রোদে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এবং তারপরেও তাদেরকে টেস্ট করা হয় না, কারণ পরীক্ষা যত করা হবে তত করোনা রোগী বাড়বে। এবং এই কাজটি মার্চ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল, যাতে শেখ মুজিবের এই অনুষ্ঠান করতে পারে, মোদী যাতে বাংলাদেশ ঘুরে দিতে পারে। এবং ফলে কি হয়েছে দেখুন, এই মোদীর দেশেও কিন্তু একই অবস্থা। গত দুদিন ধরে 2 লাখের উপরে ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গেছে, মৃতের সংখ্যা 1000 পার হয়ে গেছে ভারতে, আজকে 1200। তো ইন্ডিয়াতেও একই রকম করোনার থাবা চলছে, বাংলাদেশেও একই রকম করোনার থাবা চলছে। আর সরকার কি করেছে, কোনো হাসপাতালে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি, আইসিইউ নাই, অক্সিজেন নাই, এবং বড় বড় কথা বলে যারা হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছিল, যেমন তার মধ্যে একটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ একটা ঘোষণা দিয়েছিল, একটা হাসপাতাল তারা নাকি করেছে, সেই হাসপাতালে উধাও হয়ে গেছে। মানে বাংলাদেশে মানুষ গুম হয়, তার সাথে হাসপাতালও গুম হয়ে গেছে। অথচ এই হাসপাতাল অনেক ঢাকঢোল পিটিয়ে তৈরি করা হয়েছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটি ব্যবসায়ী গ্রুপ এই সরকারকে এখন অন্ধভাবে সমর্থন করছে এবং এই সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, জনগণের টাকা পয়সা লুটপাট করছে, তার মধ্যে কিন্তু বসুন্ধরা গ্রুপ অন্যতম। এবং বসুন্ধরা গ্রুপের মিডিয়াও আছে, আপনি জানেন, সেই মিডিয়া বাংলাদেশ প্রতিদিন, পড়লে মনে হয় এটা ভারতীয় মিডিয়া, কারণ বাংলাদেশ প্রতিদিনে এত বেশি ভারত বন্দনা থাকে যে এটাকে বাংলাদেশি মিডিয়া মনে করবার কোনো কারণ নাই। তো এই এই এরাই করেছিল। সেই হাসপাতালের নামে অনেক বলা হলো যে রাতারাতি এত বড় হাসপাতাল করা হয়েছে, সেই হাসপাতালের আজকে চিহ্ন নাই। প্রতিটি হসপিটালে এখন আইসিইউ এর জন্য লোকে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা দেখলাম, এই মানব জমিনেই উঠেছে, যে এক ছেলে তার মাকে নিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে কোথাও ভর্তি করতে না পেরে তার মা ইয়ের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অ্যাম্বুলেন্সের মধ্যেই। ভয়াবহ অবস্থা বাংলাদেশে। এবং এটা অনেকেই বলছেন যে এটা এখনো পিক আসে নাই। ভারতে বলা হচ্ছে, আমি একটা পত্রিকায় পড়লাম, ভারতের পত্রিকায়, যে ভারতে পিক আসবে মে মাসের মাঝামাঝি। তাহলে এখনই যদি ভারতে 2 লক্ষ হয়, তাহলে মে মাসের মাঝামাঝি কত হতে পারে, এটা চিন্তা করলে শিউরে উঠতে হয়। আর আমরা যদি ধরে নেই যে বাংলাদেশ ভারতের পাশে, এই কারণে বাংলাদেশেও পিক মে মাসে আসবে, তাহলে ইতোমধ্যে সরকারি হিসাবে বাংলাদেশে প্রতিদিন আজকে 94 জন মারা গেছে, এটা সরকারি হিসাব। গতকাল ছিল বোধহয় 96 জন, তার মানে 100-র কাছাকাছি। তাহলে মে পর্যন্ত এই মৃতের সংখ্যা কত হতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারছি না। আর টাকা পয়সা যেগুলো প্রণোদনার নামে দেওয়া হয়েছে গত 1 বছরে, সেগুলো সবই ধনবান বিত্তবান লোকদের মধ্যে দেওয়া হয়েছে। গার্মেন্টস এর মালিকরা টাকা পয়সা নিয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে, তাদের টাকা শোধ করার কথা ছিল, তারা শোধ করেন নাই, তারা আরো 1 বছর বাড়িয়েছেন। এবং এখন করোনার যে অবস্থা, তাতে মনে হচ্ছে এই টাকা পয়সা আদৌ তারা আর ফেরত দেবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশে একটা কালচার আছে যে ব্যাংকের টাকা নিয়ে বিত্তবান ইন্ডাস্ট্রিয়ালিস্টরা টাকা ফেরত দেন না। এবং বাংলাদেশে এখন যে ব্যবসায়ী গ্রুপগুলো এই সরকার চালাচ্ছে বা এই সরকারের পিছনে, কিংবা শক্তিশালী লোকজন, তাদের সকলেরই ব্যাংকের ঋণের দুর্নীতির অনেক গল্প আমরা জানি। তারা ব্যাংকের টাকা, ব্যাংক ঋণ খেলাপি। তো এই একটা বলতে গেলে একটা লুটেরা গ্রুপ এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছে। মাহমুদ ভাই, একটি বিষয় আমি যোগ করতে চাই, যে করোনার এই যে আপনি যে তথ্যচিত্রগুলো তুলে ধরলেন, যে হসপিটাল, ডাক্তার, চিকিৎসা সবকিছু মিলায়, এগুলো মোটামুটি ধরেন সাধারণ মানুষ গত 1 বছর ধরে বিষয়টা মানে মোকাবেলা করছে, দেখছে। তো সরকারের প্রতিনিধিরা যখন বিভিন্ন টক শোতে আলোচনায় আসে বা বলে, তারা কিন্তু ফট করে মিলায় দেয়, কিন্তু উন্নত রাষ্ট্রীয় কিন্তু এরকম অবস্থা, আমেরিকার কথা বলে, লন্ডনের কথা বলে, বা অন্যান্য দেশের কথা বলে। তো এই কম্পেয়ারটা কি ঠিক? মানে এই কম্পেয়ারের জায়গাটা আপনি যদি একটু বুঝান। এই কম্পেয়ার প্রশ্নই আসে না, কারণ আপনি আরো কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে দেওয়া দরকার। যেমন ধরুন, পরীক্ষার ক্ষেত্রে করোনা কত মানুষের হয়েছে, বাংলাদেশ পৃথিবীতে সব থেকে কম পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে। আফ্রিকান কান্ট্রিজ এর থেকেও বাংলাদেশে পরীক্ষা কম হয়েছে, কাজেই পরীক্ষা করা হয়নি। আর যে সমস্ত উন্নত বিশ্বের কথা বলা হচ্ছে, সেই সমস্ত উন্নত বিশ্বে কিন্তু তারা টিকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু, আমেরিকাতে আপনি জানেন যে প্রায় অর্ধেক লোকের টিকা দেওয়া হয়ে গেছে। ইংল্যান্ডে কিন্তু মোটামুটি করোনা তারা সামলে ফেলেছে। এবং কোন সরকার করোনার মধ্যে এভাবে উৎসব করতে গিয়ে কিন্তু কোনো অপচয় করে নাই। আপনি বলতে পারবেন না পশ্চিমা কোনো দেশে গত 1 বছরে কোনো উৎসব হয়েছে।
এমনকি আমেরিকার মতো দেশে নির্বাচন হয়ে গেল, সরকার পরিবর্তন হলো, কিন্তু কত মানে বলতে গেলে নীরবে হয়ে গেল। হ্যাঁ, রেজাল্ট নিয়ে অনেক হইচই হয়েছে, ট্রাম্প অনেক কিছু করতে চেয়েছে, সেটা রাজনৈতিক বিষয়। কিন্তু এটা নিয়ে অন্যান্য সময় আমরা যেটা দেখেছি যে যে ধরনের উৎসব হয়ে থাকে নতুন প্রেসিডেন্ট যখন আসে, তার কিছুই আমেরিকাতে হয়নি। তার মানে উৎসবের ব্যাপারটা সবাই বাদ দিয়েছে, একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের 100 বছরের নামে যে উৎসব করা হয়েছে, এটা এক কথায় আমার কাছে নোংরামি মনে হচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, আর একদিকে শেখ মুজিবের জয়গান চলছে। এটা এর থেকে নোংরা কাজ আর কিছু হতে পারে না। আরেকটি কথা আপনাকে বলা দরকার, এই যে সরকারের কথা বললেন, বর্তমানে যে ফ্যাসিস্ট সরকার ঘাড়ে চেপে বসে আছে, তারা কি বলেছে আপনার মনে আছে নিশ্চয়ই গত 1-1.5 বছর ধরে, যে শেখ হাসিনা যতদিন আছে করোনায় আমাদের কোনো ভয় নাই। এবং যারা এগুলো কথা বলেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার করোনায় মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে নাসিম একজন। নাসিম ওপেনলি বলেছিল যে শেখ হাসিনা থাকলে আমাদের করোনা কিচ্ছু করতে পারবে না। মানে এগুলো তো ধর্মের দৃষ্টিতে সেরে কি কথাবার্তা, এগুলো বলেছে। আর এমনিতেও এটা মানে একটা সীমা আছে, ধৃষ্টতার এবং উদ্ধত্তের একটা সীমা আছে। আচ্ছা, আরেকটা খেয়াল করুন যে সরকারপন্থী কিছু সাংবাদিকও আছে। কিছুদিন আগে শেখ হাসিনার একটা সংবাদ সম্মেলন হয়েছিল। আপনি জানেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আসলে তেল দেওয়ার প্রতিযোগিতা চলে। সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সব থেকে যে দালাল টেলিভিশন চ্যানেলটি আছে 71 টিভি, 71 টেলিভিশনের একজন সাংবাদিক, তিনি শেখ হাসিনাকে বললেন তেল দিতে গিয়ে যে আপনি ম্যাজিক জানেন, আপনি ম্যাজিক জানেন, ম্যাজিকের ফলে আপনি করোনা উধাও করে দিয়েছেন বাংলাদেশ থেকে। তো তাকে আমার এখন প্রশ্ন, এখন শেখ হাসিনার ম্যাজিক কোথায় গেল? ম্যাজিক কি এখন কাজ দিচ্ছে না, নাকি ম্যাজিকটা তিনি দেখাচ্ছেন না? আসলে হয়েছে কি, একটা ফ্যাসিস্ট সরকার যখন 13 বছর ধরে ক্ষমতায় থাকে, তখন সেই সরকারের হিতাহিত জ্ঞান লোপ পায়, সেই সরকারের জনগণের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না, এবং সেই সরকারের কিছু চামচা শ্রেণী, তেলবাজ শ্রেণী সৃষ্টি হয়, এবং এরাই এই ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর সর্বশেষ আমি আরেকটি কথা বলতে চাই, যে বাংলাদেশের মতো করোনার নাম নিয়ে এত টাকা কিন্তু পৃথিবীর কোন দেশ এই গত 1 বছরের মধ্যে নেয় নাই। এই হিসাব আপনি নিলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ, আমি যতটা হিসাব করেছি তাতে গত 1 বছরে প্রায় $5 বিলিয়ন। $5 বিলিয়ন মানে হচ্ছে 5 নং 45,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 45,000 কোটি টাকা 1 বছরে ঋণ নিয়েছে করোনার কথা বলে। তো ঋণ নিয়ে এই টাকাগুলো কি হয়েছে? লুটপাট হয়েছে। এবং আমার খুব অবাক লাগে যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন যেগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, তারা তো জানে বাংলাদেশে কোনো সুশাসন নাই, বাংলাদেশের দুর্নীতি সর্বগ্রাসী, এবং সেই দুর্নীতির সাথে শেখ হাসিনার পরিবার জড়িত। তো এগুলো জানা সত্ত্বেও তারা এই ধরনের টাকা ঋণ দিচ্ছে। কাজে আমার এখন সন্দেহ হয় কি জানেন, মনে হয় যেন যে এই সমস্ত মাল্টিল্যাটারাল কোম্পানির বা প্রতিষ্ঠানের যারা ঋণ দেয়, তারাও কি দুর্নীতির সাথে জড়িত কিনা, মানে ঋণ দেওয়ার বিনিময়ে তারাও কোনো সুযোগ সুবিধা পায় কিনা, এটা নিয়ে আমার বেশ সন্দেহ হয়। এবং আমি আপনাকে বলে রাখি, এই ঋণের ব্যাপারে কিন্তু আমি ওয়ার্ল্ড ব্যাংকে 2টো চিঠি দিয়েছি, আমার নামে, আমার পরিচয় দিয়ে, সব দিয়ে। ওয়ার্ল্ড ব্যাংকের চিফ যে ঢাকায় আছেন, তাকে আমি চিঠি দিয়েছি যে আপনারা একটা দুর্নীতিপরায়ণ সরকার কিভাবে টাকা দিচ্ছেন, এবং এই টাকা জনগণকে শোধ করতে হবে। কাজেই চুরি করার সুবিধা করে দিচ্ছেন আপনারা শেখ হাসিনাকে, অথচ টাকার দায়ভার বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর। আর এই পিরিয়ডের মধ্যে আপনি আরেকটা জিনিস জানেন যে এটা একটা বাংলাদেশেরই একটা ইকোনমিক গ্রুপ, তারা সার্ভে করে দেখিয়েছে যে 45% মানুষ চরম দারিদ্র সীমায় নেমে গেছে। তো একদিকে আপনারা গল্প করছেন উন্নয়নের জোয়ার, আর একদিকে মানুষ চরম দারিদ্র সীমায় নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আয় বৈষম্য প্রচন্ড রকম বেড়ে যাচ্ছে। তার মানে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে, আর দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে। তো আমার খুব ভয় লাগে যে বাংলাদেশে আরো বোধহয় সেই 74-এর দুর্ভিক্ষ বা ওই ধরনের শেখ মুজিবের সময় যেটা হয়েছিল, ওই ধরনের মানুষের দুর্দশা বোধহয় আমাদের দেখতে হতে পারে, এবং সেটা হলে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য হবে। তো মাহমুদ, এই যে এত টাকা, এই টাকাটা কোথায় কাজে লাগলো, বা আপনার কি মনে হয় কোথায় কাজে লাগেনি? আচ্ছা, আপনি বলুন আমাকে, 45,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা এখন পর্যন্ত কতজনকে টিকা দিয়েছে? আমি একটা হিসাবে দেখলাম 60 লাখ লোককে টিকা দিয়েছে, 60 লাখ। তো 60 লাখ লোককে যদি টিকা দেওয়া হয়ে থাকে, বা 70 লাখ, বাংলাদেশের জনসংখ্যা কত? 17 কোটি। তো 17 কোটি জনসংখ্যার 1% কত?
17 কোটি জনসংখ্যার 1% হচ্ছে 17 লাখ। তার মানে আপনারা মাত্র 4% লোককে টিকা দিয়েছেন, 4%, এবং সেটাও দিয়েছেন এক ডোজ। 4% লোককে আপনি এক ডোজ টিকা দিয়েছেন। কিসের গল্প শোনাচ্ছেন আপনি যে তারা করোনা খুব ভালো মোকাবেলা করেছে? আসলে এই টাকাগুলো, নতুন কোনো হসপিটাল হয়নি, নতুন আপনার আইসিইউ বেড বাড়ে নাই। এবং আমি একটা শুনেছি, এটা শোনা কথা, আমার ভুল হতে পারে, আমি খবর নেওয়ার সুযোগ পাইনি, তার মধ্যেই আপনার সাথে আজকে আমি বসেছি আলোচনা করতে, যে এর মধ্যে নাকি সরকার আবার আইসিইউ এর যে ইকুইপমেন্ট এবং অক্সিজেন যে লাগে মানুষের জীবন বাঁচানোর জন্য, সেখানে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, ভ্যাট বসিয়ে দিয়েছে। আপনি জানেন যে উন্নত বিশ্বে গুলো ফ্রি, লোকের বিনা পয়সায় চিকিৎসা করছে, আর সেখানে আমাদের দেশে তো পয়সা দিয়ে করতেই হচ্ছে। এক একজন রোগীর লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তাদের আইসিইউ এর জন্য। আমি কত মানুষকে জানি যে একেবারে দরিদ্র হয়ে যাচ্ছে, তাদের সমস্ত জমানো টাকা যদি একজনের অসুখ হয় তার আইসিইউ এর বিল দিতে শেষ হয়ে যাচ্ছে, আর তারা ট্যাক্স বাড়াচ্ছে। তো এই পুরো টাকা লুটপাট চলছে। এবং যে সমস্ত ঋণদাতা প্রতিষ্ঠান, দুঃখের কথা হলো তারাও কিন্তু জানে যে এই ঋণের টাকা এগুলো লুটপাট হচ্ছে। মানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির দিকে আসলে দেশ এগিয়ে যাচ্ছে ক্রমশই, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সকল দিক থেকে ভেঙে পড়া যাকে বলে। তো জনাব মাহমুদুর রহমান, আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ থানায় ইতিমধ্যে ভারী অস্ত্রশস্ত্র বসানো হয়েছে, বাংকার বানানো হয়েছে। তো এবং অনেকেই শঙ্কিত, এই দৃশ্য দেখে অনেকেই শঙ্কিত যে কার বিরুদ্ধে যুদ্ধ, কিসের যুদ্ধ। কেউ কেউ বলেন কি ভাই সেনাবাহিনী ঠেকানোর জন্য নাকি এরকম করতেছে, শুনলাম অনেকে ফোন দেয় আমাদেরকে। কেউ কেউ বলে যে হেফাজতের জন্য হচ্ছে এরকম। সাধারণ মানুষের ক্ষোভ, যে কোনো সময় হামলে পড়তে পারে সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ। আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে এই দৃশ্য আমি 71 সালের পরে আর দেখি নাই। 71 সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন পাকিস্তানি বাহিনী থানার সামনে মেশিন গান পোস্ট বসিয়েছিল। তো আজকে সেই স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশ ওই অবস্থাতে ফিরে গেছে। এর থেকে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। এই দৃশ্য দেখার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই 1971 সালে। আর দ্বিতীয় যে কথাটি আপনি বললেন, ভারী অস্ত্রশস্ত্র, এখানে একটু ডিফাইন করা দরকার। পুলিশের কাজটা, পুলিশের কাজ হচ্ছে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তাদের আইন অনুযায়ী তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, এটাই কাজ। এবং সেই কাজের জন্য তাদেরকে একটা যে অস্ত্র দেওয়া হয় এগুলো সাধারণ অস্ত্র। আগে দেখতাম আমরা পাকিস্তানি আমলে 303 ম্যাক্সিমাম অস্ত্র ছিল 303, এবং কিছু পিস্তল থাকে। তো এই সরকারের আমলে কিন্তু অস্ত্র অনেক বেড়েছিল, আমরা জানি পুলিশের হাতে। তো কিন্তু ভারী অস্ত্র পুলিশের কাছে দেওয়ার কোন সুযোগ আছে বলে আমার জানা নেই। এবং কারণ ভারী অস্ত্র থাকবে দুটো প্রতিষ্ঠানের কাছে, একটা হলো সেনাবাহিনীর কাছে আর একটা বিডিআর এর কাছে। কারণ তাদেরকে বৈদেশিক শত্রু মোকাবেলা করতে হবে, বর্ডারে লাগবে। ভারী অস্ত্র আপনি প্রয়োগ করবেন বর্ডারে, বৈদেশিক শত্রুর বিরুদ্ধে। আর এখন ভারী অস্ত্র আপনি বসাচ্ছেন এমনকি গ্রামের থানায়, ব্রাহ্মণবাড়িয়াতে, সিলেটে, ঢাকায় তো আছেই আপনি বললেন। তাহলে এই ভারী অস্ত্রগুলো যে পুলিশ বসাচ্ছে, আমার তো মনে হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এটা আইনেরই লঙ্ঘন। পুলিশের কাছে এই ভারী অস্ত্র থাকার কথা নয়। তাহলে মেশিন গান আপনি বসিয়েছেন, এরপরে কি বসাবেন? এরপরে কি আপনি মর্টার বসাবেন থানার সামনে? তারপরে কি আপনি মানে ট্যাঙ্ক বসাবেন? পুলিশের কাছে কি এরপরে ট্যাঙ্ক থাকবে? তো এই বিষয়গুলো দেখে যেটা মনে হচ্ছে যে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশ একটা সম্পূর্ণ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং আপনি যদি পুলিশের আইজি বেনজির আহমেদ, যে লোকটি বাংলাদেশে যে যতগুলো গুম খুন হয়েছে এই গত 13 বছরে, এবং যতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, তার মধ্যে যে কয়জন লোক প্রধানত ক্রিমিনাল, যারা দায়ী এটার জন্য, যাদের মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হওয়া উচিত যাদের, তার মধ্যে বর্তমান আইজি একজন বেনজির আহমেদ। তিনি 3-4 দিন আগে, এই সর্বশেষ লকডাউনের আগে, তিনি বললেন যে আমি একজনকেও বাংলাদেশের লোককে বাড়ির বাইরে দেখতে চাই না। একটা পুলিশের আইজি, কনক সারোয়ার, একজন পুলিশের আইজি বলছে যে সে দেশের জনগণকে ঘরের বাইরে দেখতে চায় না, সে ধমক দিচ্ছে।
এটা অন্য কোন দেশ হলে, আপনি যেখানে আছেন আমেরিকা যদি হতো, 24 ঘন্টার মধ্যে সেই পুলিশের আইজির চাকরি চলে যেত, তাই না? ওখানে যে মেয়রের আন্ডারে পুলিশ থাকে, এটা তো আপনি খুব ভালো করে জানেন, যে এবং তাদের যে পুলিশের চিফ থাকে তার চাকরি যেতে 24 ঘন্টা সময় লাগে না, মেয়র নির্দেশ দিলেই তাকে চলে যাওয়া। তাহলে যে ধৃষ্টতাপূর্ণ বাক্য ব্যবহার করেছে এই বেনজির আহমেদ, কার বিরুদ্ধে সেই বাক্য ব্যবহার করছে? যার টাকায় তার বেতন হয়। একজন পুলিশের আইজি কে? পুলিশের আইজি জনগণের একজন কর্মচারী। তো একজন কর্মচারী মালিককে বলছে যে আপনাকে আমি বাড়ির বাইরে বা তোমাকে আমি বাড়ির বাইরে দেখতে চাই না। এই ধরনের ধৃষ্টতা অকল্পনীয়। এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে, এতে প্রমাণ হচ্ছে যে ভয় দেখাচ্ছে, আপনি যেটা বললেন ভয় দেখাচ্ছে। কাকে ভয় দেখাচ্ছে আমি একটু পরে বলি। দ্বিতীয় একটা অ্যাঙ্গেল কিন্তু আছে, ভয় পেয়েছে। আপনি দ্বিতীয় অ্যাঙ্গেলটা মিস করলে হবে না, যে ভয় পেয়েছে। তো ভয় কাকে দেখাচ্ছে? ভয় দেখাচ্ছে জনগণকে। খুব সহজ, যে জনগণকে ভয় দেখাচ্ছে কারণ তারা মনে করে যে কোনো সময় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। যেরকম ঘটনা ফরিদপুরের এক জায়গায় হয়েছে, আপনি জানেন যে একটা বাচ্চাকে বোধহয় সেখানে লকডাউনের মধ্যে অত্যাচার করেছিল, গ্রামের সব লোকজন গিয়ে পুলিশ এবং ইউএনওকে আক্রমণ করেছে। তো যখন হাজার হাজার লোক আক্রমণ করে, তখন ওই 15-20 জন পুলিশের পক্ষে মেশিন গান দিয়েও কিন্তু বেঁচে থাকা সম্ভব না, বরং মেশিন গান ফেলে রেখে তাদেরকে, আমার ধারণা বাংলাদেশে যদি সেরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে মেশিন গান ফেলে রেখে, পুলিশের পোশাক ফেলে রেখে লুঙ্গি পরে দৌড়াতে হবে এদেরকে, মেশিন গান পোস্টে যারা থাকবে, এটা আপনি নিশ্চিত থাকেন। তাহলে একটা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে, আর দ্বিতীয় যেটা হতে পারে যে শেখ হাসিনা একটা প্যারালাল ফোর্স তৈরি করছে, যেটা তার বাবা করেছিলেন, শেখ মুজিব যেটা করেছিলেন। আপনার রক্ষী বাহিনীর কথা, আপনারও বয়সে তো অনেক ছোট আমাদের, আপনাদের হয়তো মনে নেই অতটা, কিন্তু আমরা তো রক্ষী বাহিনী দেখেছি। তো রক্ষী বাহিনী শেখ মুজিব করেছিলেন, সেনাবাহিনী বন্ধ করে দেবেন, সেনাবাহিনী অ্যাবলিশ করবেন, এটা ইচ্ছা ছিল তার। সেনাবাহিনী অ্যাবলিশ করে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন, এবং রক্ষী বাহিনী যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি একজন ভারতীয় জেনারেল ছিলেন, তার নাম ছিল জেনারেল উবান। তো জেনারেল উবানকে নিয়ে এসেছিলেন শেখ মুজিব স্পেশালি রক্ষী বাহিনী তৈরি করবার জন্য। তাহলে তার ইচ্ছা ছিল বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না। তো শেখ হাসিনা ওইদিকে যাচ্ছেন। শুধু শেখ মুজিব যেটা ডিক্লেয়ার করে করেছিলেন, শেখ হাসিনা সেটা আনডিক্লেয়ার ভাবে করছেন। তিনি চাচ্ছেন যে পুলিশ এমন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকবে যে যদি কোনো কারণে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে, মানে বর্তমান সেনাবাহিনী তো ফ্যাসিবাদী সরকারের সমর্থক প্রমাণিত হয়েছে, তারা নিয়ে এসছে, শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে বর্তমান সেনাবাহিনী, এবং ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে বর্তমান সেনাবাহিনী। তো যদি তারা ভুল বুঝতে পেরে জনগণের কাতারে নেমে আসে, সেক্ষেত্রে তিনি হয়তো চাচ্ছেন তিনি পুলিশ দিয়ে সেনাবাহিনী মোকাবেলা করবেন। এই জন্যই ক্রমান্বয়ে তিনি পুলিশের অস্ত্র বৃদ্ধি করছেন। যেটা বললাম আপনাকে, যে এখন মেশিন গান হয়েছে, এরপরে মর্টার হবে, তারপরে অন্যান্য। এবং মোহাম্মদ ভাই, আমার সঙ্গে একজন সেনা কর্মকর্তার কথা হচ্ছিল, উদ্বোধন সেনা, উনি বলছিলেন যে 2017 সালের দিকে পুলিশ 1700 স্নাইপার রাইফেল কিনে আনে, 1700 স্নাইপার রাইফেল, এবং আর্মির আপত্তিকে উপেক্ষা করেই তারা এটা সংগ্রহ করে। তো উনি বললো যে আর্মির কমান্ডো আছে, কমান্ডোদের মধ্যে 200-র মতো আছে যারা স্নাইপারে ট্রেনিং পাওয়া, তো সেখানে পুলিশ স্নাইপার দিয়ে কি করবে? এবং এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে এটা নিয়ে উনি সন্দিহান, যে এই পুলিশের কাছে এই অস্ত্র কোত্থেকে গেল, বা কোন বাহিনী থেকে কোন অর্ডারের বলে এটা ট্রান্সফার করা হলো। তো সব মিলিয়ে এটা কোন পরিণতির দিকে যাচ্ছে, কি হতে পারে? আমি তো গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে কি হয়, এই ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্রে কি হয়, ফ্যাসিস্ট শাসক দুভাবে সরানো সম্ভব। ফ্যাসিস্ট শাসককে একটা সরানো সম্ভব যদি বিদেশ থেকে কোনো আক্রমণ হয়। তো বিদেশ থেকে বাংলাদেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি, কারণ বিদেশ বলতে তো বাংলাদেশের চারিদিকে ভারত, আর ভারতই তো হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তো সুতরাং ভারতের পক্ষ থেকে হাসিনাকে সরানোর জন্য ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। আর আমেরিকা, কিন্তু এখনো মনে হচ্ছে আমেরিকা, ভারতের পক্ষেই আমেরিকা এখনো আছে, কাজে আমেরিকা এগিয়ে আসবে এমনটা আমার কাছে মনে হচ্ছে না এখন। আর দ্বিতীয় একভাবে যেতে পারে একটা ফ্যাসিস্ট সরকার, যদি একটা অভ্যুত্থান তৈরি হয়, অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়, এবং সেই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী জনগণের সাথে যোগ দেয়, যেটা
ইরান রেভলিউশনে হয়েছিল। আপনারা মনে আছে নিশ্চয় 1979 সালে যে ইসলামিক রেভলিউশন হলো ইরানে, সেখানে জনগণ রেভলিউশন করেছিল এবং প্রথমে কিন্তু সেনাবাহিনী জনগণকে প্রচুর সংখ্যায় নিহত করেছিল, কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে এবং ইরানের শাহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এবং আরেকটা মিল আপনাকে বলে দেই আমি, যে ইরানের শাহ তার কিছুদিন আগে, তার পতনের কিছুদিন আগে তিনি বিরাট জাঁকজমক করে অনুষ্ঠান করেছিলেন। কি অনুষ্ঠান? তিনি তো ইরানের শাহ ছিলেন, তিনি বলতেন যে তিনি নাকি 3000 বছরের একটা ঐতিহ্য ধারণ করছেন, যেটা পার্সিয়ান এম্পায়ার যেটা ছিল আজ থেকে 3-4 হাজার বছর আগে, যে পার্সিয়ান এম্পায়ার ছিল, দারিউস, সাইরাস, সব বিখ্যাত সম্রাটরা ছিলেন পার্সিয়ান সম্রাট, তাদেরই উত্তরাধিকারী তিনি নিজেকে দাবি করতেন ইরানের শাহ। তো তিনি 3000 বছর পূর্তি উপলক্ষে সেই সাম্রাজ্যের বিশাল অনুষ্ঠান করেছিলেন, সেখানে পৃথিবীর সকল প্রেসিডেন্ট এসেছিল, আমেরিকা সহ, এবং বিলিয়ন বিলিয়ন ডলার তিনি খরচ করেছিলেন। এবং তিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন, মাথায় মানে সেই ডায়মন্ড খচিত মুকুট দিয়ে তিনি করেছিলেন। তার কিছুদিন পরেই কিন্তু বিপ্লবে তার পতন ঘটে। তো বাংলাদেশে শেখ হাসিনা এই গত মাসে আপনারা দেখলেন যে অনেক জাঁকজমক করে তিনি তার বাবার 100 বছর পূর্তি করলেন। এখন তারও পতন হতে হলে কিন্তু এই অভ্যুত্থানের পথেই তার পতন হতে হবে, যদি ইন্টারনালি এটা হয়, ডোমেস্টিক ভাবে যদি এটা হয়। এবং সেই পতন যদি হয়, সেখানে সেনাবাহিনী যদি জনগণের কাতারে নেমে আসে, তখন হয়তো তিনি বেনজিরের মতো আইজিদের দিয়ে তিনি চেষ্টা করবেন তাদের সাথে কাউন্টার রেভলিউশন করতে। আপনি জানেন যে সেনাবাহিনীর যখন কু হয়, কু, কাউন্টার কু, নানা রকম ঘটনা ঘটে আর কি, তখন একটা কেওটিক পরিস্থিতিতে অনেক রকম ঘটনা ঘটতে পারে। আমার ধারণা শেখ হাসিনা